স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। পুরো এই আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বেলায়েত হোসাইন। ভোটের ট্রেনের প্রতিটি পর্বেই আমরা চেষ্টা করি নির্বাচন নিয়ে রাজনীতির মাঠে কি আলোচনা হয়েছে সেই বিষয়গুলো দেখানোর জন্য। সেই ধারাবাহিকতা আজকেও আমরা দেখতে চাই যে আজকে নির্বাচন নিয়ে রাজনীতির মাঠ থেকে কি বক্তব্য উঠে এসেছে। আমরা শুরুতেই দেখতে চাই যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কী বলেছেন। তিনি বলেছেন এখনই নয়, ন্যূনতম সংস্কার করে নির্বাচন চায় বিএনপি। অর্থাৎ তিনি বলছেন যে এই যে বিএনপির কথা বলা হচ্ছে বারবার, বিএনপি নির্বাচন চাচ্ছে, কিন্তু অতি দ্রুতই যে নির্বাচন দরকার বিএনপি সেটি চাচ্ছে না, বরং ন্যূনতম সংস্কার করে বিএনপি নির্বাচন চাচ্ছে। অন্যদিকে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন গণহত্যাকারী আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আর জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন তিনি বলেছেন ক্ষমতার জন্য যারা তাড়াহুড়া করছে নির্বাচনের পর তারা যে সংস্কার কার্যক্রম এগিয়ে নেবে এটি মোটেও বিশ্বাসযোগ্য নয়। তিনি বলছেন আগে সংস্কার হতে হবে, পরে নির্বাচন। আর নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার তিনি বলেছেন গুম, খুন এবং জুলাই গণহত্যার সাথে জড়িতরা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে সে ব্যাপারে সুপারিশ করা হয়েছে সংস্কার কমিশনের পক্ষ থেকে। তিনি আরও বলেছেন জনগণ এই গণহত্যাকারীদের আবারও ক্ষমতায় দেখতে চায় না। রাজনীতির মাঠ থেকে নির্বাচন নিয়ে কি বক্তব্য উঠেছে সেটি আমরা দেখলাম। নির্বাচন বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডি আয়োজিত আজকে একটি টক অনুষ্ঠিত হয়েছে। সেই আরএফইডি টকে যোগ দিয়েছেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। তিনি আজকে নির্বাচন সংস্কার কমিশনের পক্ষ থেকে নানা ধরনের সুপারিশ নিয়ে খোলামেলা কথা বলেছেন। সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আরএফইডির সভাপতি একরামুল হক সায়েমকে। সায়েম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি নির্বাচন নিয়ে এখন টেলিভিশনের নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে কোনো ভূমিকা না করে শুরুতে একটু আলোচনায় যেতে চাই যে আজকে এর আগেও যদিও এই ধরনের কথা বলা হয়েছে, কিন্তু আজকে খোলামেলা অনেকটা বদিউল আলম মজুমদার তিনি বলেছেন যে গণহত্যাকারী যারা গুম, খুন সহ গুরুতর মানবাধিকারের সঙ্গে যুক্ত ছিলেন তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে সে ব্যাপারে তারা সুপারিশ করেছেন। একইভাবে তিনি বলেছেন যে যারা জুলাই গণহত্যার সঙ্গে জড়িত তারা যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে বা তাদেরকে জনগণ আর ক্ষমতায় দেখতে চায় না, কিন্তু তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না, কোন প্রক্রিয়া বা কী ধরনের সুপারিশ করা হয়েছে এই বিষয়ে যদি বিস্তারিত বলেন। বেলায়েত, আপনাকে ধন্যবাদ ভোটের ট্রেনে আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য, এবং আরও ধন্যবাদ যে আপনি বেশ আগেভাগেই ভোটের ট্রেনের যাত্রা শুরু করেছেন এবং বলা যায় যথাযথ সময়ে যাত্রা শুরু করেছেন যে যেন ভোটের ট্রেনটি তার গন্তব্যে নির্ঝঞ্ঝাটভাবে পৌঁছাতে পারে। আপনি যে প্রসঙ্গটি বলেছেন, আমার কাছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের পুরো সুপারিশ আমার হাতে রয়েছে। মূলত ডক্টর বদিউল আলম মজুমদার খুব স্পষ্ট করে বলেছেন এখানে সংস্কার কমিশনের প্রস্তাবে যেটি উল্লেখ করেছেন আমি সেটি যদি আপনাকে শোনাই। সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন যে অনুচ্ছেদটি রয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে যে গুরুতর মানবাধিকার, বিচার বহির্ভূত হত্যা, গুম, অমানবিক নির্যাতন, সাংবাদিকদের কিংবা মানবাধিকার কর্মীদের উপর হামলা ইত্যাদি এবং গুরুতর দুর্নীতি, অর্থ পাচারের অভিযোগ গুম কমিশন বা দুর্নীতি কমিশন বা আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক অভিযুক্ত হলে তাদেরকে সংবিধানের ৬৬ অনুচ্ছেদের অধীনে একটি বিশেষ আইন প্রণয়ন করে সংসদ সদস্য হওয়ার অযোগ্য করা। অর্থাৎ যারা মানবতা বিরোধী অপরাধে জড়িত হবে, যারা চিহ্নিত হবে, গুম, খুন কিংবা জুলাইয়ে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে যারা নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছিল তারা আদালত কর্তৃক চিহ্নিত হতে পারে, তারা বিভিন্ন কমিশন কর্তৃক চিহ্নিত হতে পারে, তারা উচ্চ আদালত কর্তৃকও হতে পারে, ট্রাইব্যুনাল কর্তৃকও হতে পারে। সেক্ষেত্রে যদি তারা চিহ্নিত হয়, তারা জড়িত বলে প্রমাণ পাওয়া যায়, তাহলে তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করার বিধানটি এখানে মূলত যুক্ত করা হয়েছে। এখানে আসলে টকে যেই প্রসঙ্গটি এসেছিল আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করা না করার প্রসঙ্গটি মূলত প্রশ্ন করা হয়েছিল ডক্টর বদিউল আলম মজুমদারকে। তখন ডক্টর বদিউল আলম মজুমদার সরাসরি সেই প্রশ্নটি জবাব না দিয়ে তিনি বলেছেন যে এই যে জুলাইয়ে যে আন্দোলনটি হলো, ছাত্র জনতা যে আন্দোলন করেছিল সেখানে ১,৫০০ মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছে, অনেকের চোখ নেই, অনেকের হাত পা নেই, অনেকে পঙ্গু অবস্থায় এখনও হাসপাতালে রয়েছে।
তাহলে সেই নির্বিচারে হত্যাকারী নির্যাতনকারীদেরকে কি আমরা আবার ক্ষমতায় দেখতে চাই? তাদেরকে কি আমরা নির্বাচন করার সুযোগ দিতে চাই? নির্বাচন করার সুযোগ দেওয়ার মাধ্যমে তাদেরকে পুনর্বাসিত করতে চাই? এবং একই সাথে গত ১৫-১৬ বছরে তারা যে গুম, খুন এবং বিভিন্ন ধরনের নিপীড়নের সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে কি আমরা আবার পুনর্বাসিত করব? এই প্রশ্ন এটি তিনি প্রশ্ন রেখেছেন অডিয়েন্সের প্রতি, এবং একই সাথে তাদের যে সুপারিশ সেটি তুলে ধরেছেন যে তারা যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেই সুপারিশটি তারা যথাযথভাবে দিয়েছেন। একই সঙ্গে নির্বাচন, অতীতের যে 3টি নির্বাচন নিয়ে বিতর্ক উঠেছে, 14 নির্বাচন, 24 নির্বাচন, 18 নির্বাচন, সেই 3 নির্বাচন যারা পরিচালনা করেছে, নির্বাচন কমিশনের দায়িত্ব ছিল, নির্বাচন কমিশনাররা তাদের বিচারের ব্যবস্থার জন্য তিনি তদন্ত কমিশন গঠনের সুপারিশ করেছেন। সে বিষয়ে আপনার সঙ্গে আমরা আলোচনা করছিলাম রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফইডির সভাপতি একরামুল হক সাইমের সঙ্গে। সাইম ভাই, আপনার কাছে যে প্রশ্নটি রেখে আমরা বিরতিতে গিয়েছিলাম সেটি হচ্ছে, এই কথাটি আমার কাছে নতুনই মনে হয়েছে। 3 কমিশনের বিচারের দাবি বিভিন্নভাবে করা হচ্ছিল, কিন্তু আজকে তদন্ত কমিশন গঠনের কথা বলা হয়েছে। এই বিষয়ে বিস্তারিত তাদের সুপারিশে কি উল্লেখ করেছেন? আচ্ছা, তার আগে আমি আগের যে ইস্যুটি আলোচনা করেছেন সে বিষয়ে একটু বলি যে আসলে আওয়ামী লীগ সামনের নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না, এটি কিন্তু শুরু থেকে আলোচনা হচ্ছে। এখানে আসলে আওয়ামী লীগ যেহেতু নিবন্ধিত দল, কোন প্রক্রিয়া আসলে তারা নির্বাচন করতে পারবে না, এই ইস্যুটি আসলে সামনে আরও নানানভাবে আলোচিত হতে পারে এবং নানান মীমাংসার বিষয় হতে পারে, যেটি প্রধান নির্বাচন কমিশনার তিনি শপথ নেওয়ার পরেও বলেছেন, আগেও বলেছেন যে এটি মীমাংসিত হওয়ার সময় আছে সামনে। যেটা আমি আগেও বলেছিলাম যে এটা আদালত কর্তৃক কোনো নির্দেশনা হতে পারে, সরকারের নির্বাহী আদেশে কিছু হতে পারে, এবং একই সাথে দলগত না হলেও ব্যক্তিকেন্দ্রিক বিষয়গুলো আসতে পারে। কিন্তু এখন সরকারের যে অবস্থান তাতে আমরা আপাতত দেখছি যে দলগত কোনো ইস্যু হয়তো আপাতত আসছে না। সেক্ষেত্রে যারা সরাসরি অপরাধগুলোর সাথে জড়িত তাদের ব্যাপারে মূলত নির্বাচনে অংশগ্রহণ না করার ব্যাপারে নিষেধাজ্ঞা আসতে পারে। কিন্তু একই সাথে এই আওয়াজটিও বিভিন্ন দিক থেকে আসছে যে যারা গণহত্যাকারী দল হিসাবে স্বীকৃত হয়েছে তারাও যেন নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে, সেজন্য যেন সরকারের দিক থেকে আসলে ব্যবস্থাটি নেওয়া হয়। সেটি সময় বলে দেবে, কারণ এর মধ্যে রাজনৈতিক জাতীয় ঐক্যমতে গঠনে একটি কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশন আওয়ামী লীগের বিষয়ে সবশেষ কি সিদ্ধান্ত নেয় সেটি আমরা দেখব। স্যাম, আমরা যে প্রসঙ্গে কথা বলছিলাম যে বিগত 3 নির্বাচন কমিশনের বিচারের যে দাবি তোলা হয়েছিল, সেই দাবিতে এখন তদন্ত কমিশন গঠনের কথা বলা হয়েছে। সুপারিশমালায় কি আছে আর এই বিষয়ে কি বলবেন? এখানে কয়েকটা বিষয় আছে, যেমন নির্বাচন কমিশন গঠন যেই অনুচ্ছেদটি রয়েছে সেখানে বলা হয়েছে যে 2014, 2018 এবং 2024 সালের মতো বিতর্কিত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ব্যবস্থা যা বাংলাদেশের সংবিধানের মৌলিক কাঠামোর অন্তর্ভুক্ত ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিলে লিখিতভাবে যুক্তিসঙ্গত কারণ প্রদর্শনপূর্বক সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে 90 দিনের জন্য নির্বাচন স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিশনকে প্রদানের জন্য রাষ্ট্রপতির মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের কাছে মতামত চাওয়ার বিধান করা। এটি যেটি বলা হয়েছিল আগের কমিশনগুলোতে, অর্থাৎ KM নুরুল হুদা কমিশন, কাজী রকিবউদ্দিন কমিশন এবং হাবিবুল আউয়াল কমিশন, এই কমিশনগুলোর যে নির্বাচনগুলো পরিচালনা করেছে সেই নির্বাচনগুলো আপনি নিজেও কাভার করেছেন। আমরা সেখানে দেখেছি যে তখনকার কমিশনের আসলে মূল বিষয় ছিল যে সংবিধানের ব্যত্যয় ঘটানো যাবে না। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি যে একটা নির্বাচনে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। একটা নির্বাচন আসলে নির্বাচন যাকে বলি সেই নির্বাচনের যে চরিত্রগুলো থাকা দরকার সেখানে নেই। এটা নির্বাচন কমিশন বুঝতে পারছে, সরকার বুঝতে পারছে, মানুষ বুঝতে পারছে, কিন্তু তারপরেও নির্বাচন বন্ধ করা যাচ্ছে না। বলা হচ্ছে যে এটা সাংবিধানিক কোনো সিস্টেম নাই, সাংবিধানিক সিস্টেমে নির্বাচন বন্ধ করার কোনো বিধান নাই। এটি এই নির্বাচন কমিশন সংস্কারের সুপারিশে বলা হয়েছে যে সেরকম একটি বিধান যেন করা হয়। এরকম অবস্থা যদি মনে হয় যে নির্বাচন আসলে গ্রহণযোগ্য হচ্ছে না, অংশগ্রহণমূলক হচ্ছে না, সেক্ষেত্রে 90 দিনের জন্য নির্বাচন স্থগিত করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেওয়ার কথা বলা হয়েছে। আর তদন্ত কমিটির কথা যেটা বলা হয়েছে যে আসলে সংবিধানে নির্বাচন কমিশনকে এক ধরনের দায় মুক্তি দেওয়া হয়েছে, বলা হয়েছে তাদের আসলে কার্যক্রম নিয়ে প্রশ্ন করা যাবে না। সেখানে আসলে এই নির্বাচন কমিশনগুলোর
নির্বাচন কমিশনে যারা ছিলেন, যারা পরিচালনা করেছেন, তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত ছিল না। যদিও ডক্টর বদিউল আলম মজুমদাররা শুরু থেকেই বলছেন, আরও আগে থেকেই বলছেন, তিনি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য হওয়ার আগে থেকেই বলছেন যে এই 3 কমিশনের তারা যে ভালো নির্বাচন করতে পারলো না, তাদের যে ব্যর্থতা কিংবা তাদের যে অপকর্ম, সেগুলো তদন্ত করে যেন বিচার করা হয়। এখানে তিনি সুস্পষ্টভাবে বলেছেন যে সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে এবং শপথ ভঙ্গ করলে কমিশনারদের মেয়াদ পরবর্তী সময়ে উত্থাপিত অভিযোগে প্রস্তাবিত সংসদীয় কমিটি তদন্ত করে সুপারিশ সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য রাষ্ট্রপতির কাছে প্রেরণের বিধান করা। অর্থাৎ একটি সংসদীয় কমিটি করা, ওই সংসদীয় কমিটির মাধ্যমে তাদেরকে দায়বদ্ধ করা এবং তাদের বিচারে প্রয়োজনীয় ব্যবস্থা করা। এবং একই সাথে আরপিওর 90 ক ধারা সংশোধনপূর্বক নির্বাচনী অপরাধের মামলা দায়েরের সময়সীমা রহিত করারও কথা বলা হয়েছে। আজকে আমাদের আরপিডি টকে এই নির্বাচন কমিশনগুলোর বিচারের প্রসঙ্গটি আসছিল, সেখানে এমনও প্রশ্ন আসছিল যে শুধুমাত্র কমিশনের বিচার হবে না কমিশনের কর্মকর্তারা যারা এই নির্বাচন পরিচালনার সাথে সরাসরি কর্মকর্তাই নয় সাইম ভাই, যারা এই নির্বাচন রিটার্নিং কর্মকর্তা হিসেবে পরিচালনা করেছিল সে সময় জেলা প্রশাসকরা বিশেষ করে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেছে, পুলিশ সুপাররা নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পালন করেছে, অনেকেই নির্বাচন ব্যবস্থার সঙ্গে জড়িত ছিল। এবং এই অনিয়মটা যে শুধুমাত্র নির্বাচন কমিশন করেছে সেটি নয়, বরং মাঠ পর্যায় থেকে শুরু করে একদম কেন্দ্র পর্যন্ত যারা নানাভাবে দায়িত্ব পালন করেছে তাদেরও তো বিচারের দাবি উঠেছে। অবশ্যই বিচারের দাবি উঠেছে, কিন্তু আসলে যার দায়িত্ব যত বড় তার দায়বদ্ধতা তত বেশি। একজন সিইসি কিংবা নির্বাচন কমিশনার তারা যত বেশি দায়বদ্ধ, নিশ্চয়ই একজন ডিসি তত বেশি দায়বদ্ধ না, কারণ সেখানে নির্দেশনার ব্যাপার আছে। তারা হয়তো কতটা স্বপ্রণোদিত হয়ে করেছে কিংবা কতটা নির্দেশিত হয়ে করেছে সেই বিষয়গুলো বিবেচনার বিষয় আছে। কিন্তু আজকের সাংবাদিকদের যে প্রশ্ন ছিল সেটি হচ্ছে শুধুমাত্র নির্বাচন কমিশন না, এই অপরাধে যারা সম্পৃক্ত, অর্থাৎ সরকারি কর্মকর্তা যারা বিভিন্ন পর্যায়ে সম্পৃক্ত ছিল তাদের সবাইকে যেন বিচারের আওতায় আনা যারা অপরাধের সাথে সম্পৃক্ত ছিল। সেক্ষেত্রে আরও একটি প্রস্তাবনার কথা, আমরা এটিও মোটামোটা দাগে অনেক দিন ধরেই আলোচনা হচ্ছে, তবে আজকে নতুন একটা শব্দ আমরা দেখেছি যে বদিউল আলম মজুমদারের মুখ থেকে, সেটি হচ্ছে নির্দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা। এতদিন বলা হতো যে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচনের আয়োজন করা, সেটা কোন প্রেক্ষাপটে তিনি বলেছেন বা সেটা বাস্তবায়ন এখনই হবে নাকি পরবর্তীতে হবে সে বিষয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি সংবিধান সংস্কার সহ এই যেই সমস্ত সংস্কারের প্রস্তাবনা দেওয়া হয়েছে সেই সংস্কারগুলো আসলে কিভাবে বাস্তবায়ন হতে পারে এ বিষয়ে আমরা আলোচনা করব। সাইম ভাই, যেই প্রসঙ্গে কথা বলেছিলাম যে আসলে এই যে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচনের কথা বলা হচ্ছে, এটি এখনই নাকি পরবর্তীগুলোর বিষয় বলেছে? আচ্ছা, এখানে দুটি বিষয়, একটা হলো যে নির্দলীয় স্থানীয় সরকার নির্বাচন, আরেকটি হলো নির্দলীয় সরকারের অধীনে এই স্থানীয় নির্বাচন সম্পন্ন করা। এই দুটি বিষয় আছে। আমি যদি সংস্কার কমিশনের সুপারিশের কথা বলি, যেমন এখানে বলা হয়েছে যে জাতীয় স্থানীয় সরকারের সকল নির্বাচন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার মাধ্যমে অনুষ্ঠিত করা, এবং একই সাথে বলা আছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করা, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় করার জন্য আইন সংশোধন করা। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। দল নিরপেক্ষ সৎ যোগ্য সুনাম সম্পন্ন ব্যক্তি রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার বিধান করা, অর্থাৎ রাষ্ট্রপতিও নির্দলীয়ভাবে নির্বাচিত করা। এবং এখানে স্থানীয় সরকারের যে প্রতিনিধিদের গুরুত্ব এই রাষ্ট্রপতি নির্বাচনে আপনি দেখেন, জাতীয় সংসদের উভয় কক্ষের সদস্য এবং স্থানীয় সরকারের সকল নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত বৃহত্তর নির্বাচক মণ্ডলীর ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার বিধান করা। অর্থাৎ যারা সংসদ সদস্য হবেন, যারা ওয়ার্ড মেম্বার হবেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান হবেন, সিটি কর্পোরেশনের তারা সবাই রাষ্ট্রপতি নির্বাচনে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তাদের আসলে রাষ্ট্রপতি নির্বাচনের পাওয়ারটা তাদের কাছে। সেক্ষেত্রে স্থানীয় সরকারের প্রতিনিধিরাও গুরুত্বপূর্ণ। সেক্ষেত্রে বলা হয়েছে যে যেহেতু রাষ্ট্রপতি নির্বাচনটা নির্দলীয় হবে, তাহলে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটার যারা তারাও নির্দলীয় থাকবে, তাদের হয়তো দলমত থাকবে কিন্তু দলীয় ব্যানার থাকবে না। আগে যেরকম এখনকার যে আইন আছে সেখানে তো দলীয় প্রতীকের নির্বাচনে দলগুলো মনোনয়ন দেয়, এবং এর আগে আমরা দেখেছি যে যখন নির্দলীয় ছিল তখনও দলগুলো পরোক্ষভাবে মনোনয়ন দিত, কিন্তু অনেক নির্দলীয় লোক। যে আলোচনাটি সাইম ভাই, সেটি হচ্ছে যে এখন যে স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের কথা বলা হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে, সেটা কি এখনই এই সরকারের অধীনে করবে নাকি ভবিষ্যতে? খুবই যৌক্তিক বিষয় যে স্থানীয় সরকারের নির্বাচনও কিন্তু সংসদ নির্বাচনের মতো ব্যাপক এবং আরও ব্যাপক বলা যায়, সংসদ নির্বাচনের থেকেও ব্যাপক, কারণ এখানে অনেকগুলো কাঠামো আছে।
জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন। সেক্ষেত্রে তাদের প্রস্তাবনা হচ্ছে নির্দলীয় সরকারের অধীনে করা, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে সংসদ নির্বাচনের আগে করা। এখন প্রশ্নটা হচ্ছে এইবার যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা যে সংসদ নির্বাচনের রোডম্যাপ তৈরি করতেছে, সেক্ষেত্রে স্থানীয় নির্বাচন সংসদ নির্বাচনের আগে হবে না পরে হবে। এক্ষেত্রে তাদের বক্তব্য স্পষ্ট যে স্থানীয় নির্বাচনটা আগে হবে, সংসদ নির্বাচনের আগে হবে। তাদের এখানে দুটি যুক্তি। একটি হলো যে যেহেতু আমাদের অনেকগুলো ইউনিয়ন পরিষদ ছাড়া বাকি স্থানীয় সরকারের প্রতিনিধিরা কিন্তু নাই, তাদেরকে বরখাস্ত করা হয়েছে। তো সেক্ষেত্রে সেখানে আসলে সেবা দেওয়ার মতো অবস্থা নাই, অনেকে পালিয়েও গেছে। তো সেক্ষেত্রে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করার মাধ্যমে সেই সেবাগুলো নিশ্চিত করা, একই সাথে এই নির্বাচনগুলো করার মাধ্যমে নির্বাচন কমিশন সক্ষমতা অর্জন করা, তারা যেন সংসদ নির্বাচনটি সঠিকভাবে করতে পারে। আমরা দেখেছি এর আগে যে 3 কমিশন ছিল এরা কিন্তু আগে স্থানীয় নির্বাচনই করেছিল, স্থানীয় নির্বাচন করেই পরে সংসদ নির্বাচন করেছিল। এবং স্থানীয় নির্বাচন করলে একটা আভাস পাওয়া যায় যে সংসদ নির্বাচনে আসলে আরও কী ধরনের প্রস্তুতি নেওয়া যেতে পারে, এগুলো একটু আগাম বার্তা পাওয়া যায় আর কি। ধন্যবাদ সাইম ভাই আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমরা আজকে আলোচনা করেছিলাম যে আরএফইডি টকে বদিউল আলম মজুমদার তিনি বেশ কয়েকটি প্রস্তাবনার কথা বলেছেন, বেশ কয়েকটি সুপারিশের বিষয়ে খোলামেলা কথা বলেছিলেন। সেই প্রসঙ্গে আমরা আলোচনা করছিলাম আরএফইডির সভাপতি ইকরামুল হক সাইমের সঙ্গে। এই ছিল আজকের ভোটের ট্রেনের আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ।